স্ট্যান্ড, কিপ, ফল, ফল এবং কন্টিনিউ, এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে বসে থাকে। অর্থাৎ বি, বিকাম, লুক, ফিল, টেস্ট, সিন, কন্টিনিউ, স্মেল, গ্রো, টার্ন, রিটার্ন, স্ট্যান্ড, কিপ এবং ফল, এই ভার্বগুলো লিঙ্কিং ভার্বে বসে থাকে। এবং যখন এরা লিঙ্কিং ভার্ব হবে তখন এদের আগের অংশ পরের অংশ একই ব্যক্তি বস্তু বা ওই ব্যক্তি বস্তুর দোষগুণকে নির্দেশ করবে এবং এদের পরে অ্যাডভার্ব বসবে না। আমরা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আসব, যে আমরা প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে, আমরা ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করেছিলাম, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এক্ষেত্রে অক্সিলারি ভার্ব নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব দুই প্রকার। আমরা মূলত ভার্বের একেবারেই বেসিক ক্লাসটা নিচ্ছি, কিন্তু আমাদের ক্লাসটি আস্তে আস্তে আমাদের চাকরি এবং প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার জন্য প্রাসঙ্গিক হয়ে উঠবে, সেই সময়টুকু দিয়ে আমাদের অবশ্যই দিতে হবে। আমরা অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করব। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, এবং অন্যটি হচ্ছে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি। এক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে প্রাইমারি অক্সিলারি আসলে কি। আমরা জানি টেন্স মূলত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার, অর্থাৎ টেন্স মোট 12 প্রকার। এই 12 প্রকার টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো বসে সেগুলোকে আমরা কি বলবো, প্রাইমারি অক্সিলারি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি হিসেবে কি বসে, আমরা অনেকেই আমি যার বলে থাকি, এটা ভুল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি হিসেবে বসে থাকে ডু বা ডাস। কন্টিনিউয়াস টেন্সে am, is, are, পারফেক্টে have, has, পারফেক্ট কন্টিনিউয়াসে have অথবা has been। এরপর পাস্ট ইনডিফিনিট টেন্সে did, was, were, had এবং had been। এর মধ্যে ফিউচার ইনডিফিনিট টেন্সে shall, will, shall be, will be, shall be, will be এসহ আরো অন্যান্য 12 প্রকার টেন্সে যে ভার্বগুলো বসে থাকে সেই ভার্বগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। এবং এই ভার্বগুলো টেন্সের নিয়ম, এদের পরে টেন্সের নিয়ম প্রযোজ্য হয়। কিন্তু মনে রাখতে হবে শ্যাল এবং উইল এরা মোডাল অক্সিলারি হিসেবেও কাজ করে, অর্থাৎ শ্যাল এবং উইল এরা মোডাল অক্সিলারি হিসেবেও কাজ করে। আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে মোডাল অক্সিলারি কোনগুলো? টেন্স বাদে, 12 প্রকার টেন্স বাদে যে অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে শ্যাল উইল টেন্সে বসলেও এরা মোডাল অক্সিলারির কাজ করবে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে টেন্স বাদে যে অক্সিলারিগুলো বসে, যেমন ক্যান, কুড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, এরা মোডাল অক্সিলারির কাজ করে। এবং এদের যখন পাস্ট টেন্স আসে তখন এদের ক্ষেত্রে আসে উড। শ্যাল উইলের পাস্ট টেন্স ব্যবহার করতে গেলে আমাদের উড ব্যবহার করতে হবে, শুড না, শুডের অর্থ ভিন্ন। শ্যাল এবং উইল উভয়টার পাস্ট টেন্স হবে উড। এরপরে আসবে শুড, শুড, ought to, ought to, ought to। এরপর হচ্ছে নিড এবং ডেয়ার। নিড এবং ডেয়ার এই দুটো শব্দ এরা মেইন ভার্ব হিসেবে বসে, আবার মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এক্ষেত্রে আমাদের আরো এখানে একটু আমাদের কাজ করতে হবে যে কখন এরা মেইন ভার্ব হয়, কখন এরা অক্সিলারি ভার্ব হয়, মোডাল অক্সিলারি হয়। এছাড়া am, be to, be to বলতে আমরা বুঝি am to, is to, are to। এর অর্থ হচ্ছে বাংলায় আসে তে হয়, আমাকে কাজটি করতে হয়, I am to do it, তাকে করতে হয়, he is to do it। এছাড়া এই be to বলতে আমরা বুঝি was to, were to। এদের অর্থ হচ্ছে
তে হতো, তে হতো, অর্থাৎ আমাদের অতীতকালে কাজটি করতে হতো, বাধ্যবাধকতা বোঝাবে। আর হ্যাভ টু, আবার এই হ্যাড টু এটিও একই অর্থে বসে, যদি এটা বিটুর অংশ না তবে এটিও একই অর্থে বসে, তে হতো। আর হ্যাভ টু এবং হ্যাজ টু এর অর্থ হচ্ছে তে হবে, অথবা উইল হ্যাভ টু, এগুলোর অর্থ হচ্ছে তে হবে। এরা হচ্ছে এরপর ইউজ টু, অভ্যস্ত অর্থে আমরা ইউজ টু বসাই। ইউজ টু হচ্ছে অভ্যস্ত অর্থে আমরা এটা বসাই, অভ্যস্ত অর্থে। অর্থাৎ এই প্রাইমারি অক্সিলারি বাদে যে ভার্বগুলো বসে সেই ভার্বগুলোকে আমরা বলি মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এটা হচ্ছে একটা ভার্ব কোয়েশনের নিয়ম যে মোডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সেক্ষেত্রে আমরা পরে আসবো। এক্ষেত্রে আমাদের যে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে যে নিড এবং ডেয়ার এরা কখন মেইন ভার্ব হয় আর কখন এরা মোডাল অক্সিলারি হয়। যখন আমরা লিখি হি নিডস মানি, হি নিডস মানি, তার টাকার দরকার, এক্ষেত্রে নিডস হচ্ছে মেইন ভার্ব, কারণ এ টেন্সের নিয়ম মান্য করেছে। আবার যখন এরা মোডাল অক্সিলারি হবে তখন এরা নেগেটিভ বাক্যে বসে, অর্থাৎ এটি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে এবং পরে মেইন ভার্ব বসবে। যেমন হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নেই। এই বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া সত্ত্বেও নিডের পরে এর যোগ হয়নি, এক্ষেত্রে এই নিড নট এটি অক্সিলারি হিসেবে কাজ করেছে, মেইন ভার্ব হচ্ছে গো। অর্থাৎ যখন এটি নিড মেইন ভার্ব হয় তখন এরপর টেন্সের নিয়ম প্রযোজ্য হয়, যখন এটি মোডাল অক্সিলারি হয় তখন এরপরে ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ এই বাক্যে এবং এরা নেগেটিভ বাক্যেই এটি মোডাল অক্সিলারির কাজ করে, নেগেটিভ বাক্যে মোডাল অক্সিলারির কাজ করে। ডেয়ার, he dared to help me, he dared to help me। এই বাক্যে এই ডেয়ার এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বসছে, অর্থাৎ এই বাক্যে এই ডেয়ার পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বসছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এটা হতো হি ডেয়ার্স টু হেল্প মি, সে আমাকে সাহায্য করার সাহস দেখিয়েছিল। কিন্তু যখন এটি মোডাল অক্সিলারি হিসেবে বসবে তখন ভার্বটি এমন হবে যে হি ডেয়ার নট হেল্প মি, হি ডেয়ার নট হেল্প মি। এই বাক্যে ডিয়ার এর পরে টেন্সের নিয়ম প্রযোজ্য হয়নি, এরপরে ভার্বের বেস ফর্ম বসেছে। অর্থাৎ নিড এবং ডেয়ার যখন মেইন ভার্ব হয়, যখন এরা মেইন ভার্ব হয় তখন এদের পরে টেন্সের নিয়ম প্রযোজ্য হয়, আর যখন এরা মোডাল অক্সিলারি হয় তখন এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই বুঝে থাকবেন যে যখন এরা মোডাল অক্সিলারি হয় তখন এদের পরে আরেকটি ভার্ব থাকে এবং সেই ভার্বটির বেস ফর্ম বসে, আর যখন এরা মেইন ভার্ব হয় তখন এদের পরে টেন্সের নিয়ম প্রযোজ্য হয়ে থাকে। আমাদের আরেকটি বিষয় ঝামেলা করে, সেটি হচ্ছে আমরা আগেই বলেছি যে সকল প্রকার মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু সমস্যা করে আমাদের এই ইউজ টু অর্থ হচ্ছে অভ্যস্ত, কিন্তু আমরা এখানে একটা ভুল করে বসি যে ইউজ টুর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু মোডাল অক্সিলারি নিয়মে বেস ফর্ম বসে, কিন্তু আমরা অনেক সময় ভার্ব কোয়েশনে ভুল করে বসি। যেমন যদি ইউজ টুর আগে বি ভার্ব, অর্থাৎ ইউজ টুর পূর্বে নোটটা হচ্ছে এমন, যদি ইউজ টুর পূর্বে বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং গেট এই ভার্বগুলোর পরে যদি ইউজ টু বসে তাহলে এরপর ভার্বের আইএনজি যুক্ত হয়, এরপর ভার্ব প্লাস আইএনজি বসে। আমরা ভার্ব কারেকশনে পড়তাম যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টুর পরে ভার্বের আইএনজি বসে, কিন্তু শুধু গেট না, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং গেটের যে কোনো ফর্ম পাস্ট টেন্স হতে পারে,
এদের পরে যদি ইউজ টু থাকে তাহলে টু থাকার পরেও এদের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। আমরা এক্সাম্পল দেখলে আমাদের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন মাদার used to cook, mother used to cook early in the morning. Mother used to cook early in the morning. 2 number, I am used to play football. 3, I get used to cook. আমরা 3টা বাক্য লিখেছি। প্রথম বাক্যে আমরা দেখেছি যে এই ইউজ টু হচ্ছে মডাল অক্সিলারি, এর আগে am is আর was আর অথবা get কোনো কিছুই নাই, তাহলে এক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হবে না, এখানে used cook কুকই থেকে যাবে। মাদার used to cook early in the morning। কিন্তু পরবর্তী বাক্যে I am used to play football, I am used to play football, এক্ষেত্রে used to পূর্বে am আছে, তাহলে এক্ষেত্রে হবে I am used to playing football। আমরা 3 নম্বর বাক্যে দেখব I get used to cook, এক্ষেত্রে used to পূর্বে get ভার্ব অতিরিক্ত আছে, এক্ষেত্রে হবে I used to cooking, I get used to cooking। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করব used to মানে অভ্যস্ত, যদি used to পূর্বে am is আর was আর অথবা get থাকে তাহলে used to পরে ভার্ব প্লাস আইএনজি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বিষয়টি খেয়াল করে দেখবেন যে আমাদের জন্য পরীক্ষার সময় জিনিসটি ভুল না হয়ে যায়। আমরা ভার্বের বেসিক পার্টে আমরা ফাইনাইট ভার্বের অংশটি শেষ করেছি এবং আমরা এখন আমাদের পরবর্তী অংশে যাব এবং আমাদের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কিন্তু এখন শুরু হবে। আমরা এখন পর্যন্ত যে অংশটি আলোচনা করেছি এই অংশটি মূলত আমাদের বেসিক গড়ার ক্ষেত্রে কাজে দিয়েছে, কিন্তু চাকরি এবং বিভিন্ন পরীক্ষায় যেখান থেকে চাকরির পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় আমাদের যেখান থেকে কোশ্চেন আসে আমরা এখন সেই জায়গাটিতে যাব। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমাদের মূল ক্লাসটি হচ্ছে নন ফাইনাইট ভার্বের উপর। আমাদের খেয়াল করতে হবে যে ভার্বের এই নন ফাইনাইট অংশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছিলাম, পূর্বের আলোচনায় বলেছিলাম যে ভার্বের দ্বারা টেন্স আইডেন্টিফাই করা যায় তার নাম ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না তার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন আমরা উদাহরণ লিখেছিলাম যে হি ওয়ান্টেড টু হেল্প মি, এই বাক্যে টু হেল্প দ্বারা আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না, অর্থাৎ এখানে টু হেল্প নন ফাইনাইট ভার্ব। অথবা আই কেম ড্রাইভিং আ কার, এই বাক্যে আমরা ড্রাইভিং দ্বারা টেন্স আইডেন্টিফাই করতে পারি না, অর্থাৎ এই ড্রাইভিংটা নন ফাইনাইট ভার্ব। অথবা শি ইজ অ্যান এডুকেটেড ওম্যান, এই বাক্যে এগুলো মেইন ভার্ব, কিন্তু এই এডুকেটেডটা এটি নন ফাইনাইট ভার্ব। অথবা আমরা বললাম ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এই বাক্যে এই ওয়াকিংটা এটি নন ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ টেন্স নির্ণয় করে যে ভার্বটি সেটি হয় ফাইনাইট ভার্ব, এ বাদে যে ভার্বটি থাকে সেটি টু প্লাস ভার্ব হয়, কখনো ভার্ব প্লাস আইএনজি হয়, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই ক্ষেত্রে এটি কোনটি কিভাবে নন ফাইনাইট ভার্ব হয় এটা আমাদের ভালো করে শিখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এই নন ফাইনাইট ভার্ব 3 ভাবে করা যায়, অর্থাৎ মেইন ভার্ব বাদে অন্য যে ভার্বটি আসবে সেটার ক্ষেত্রে আমরা কি টু প্লাস ভার্ব বসাবো, নাকি ভার্ব প্লাস আইএনজি বসাবো, নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো,
এই নিয়মটা শেখার জন্য আমাদের নন ফাইনাইট ভার্বটি ভালো করে শিখতে হবে। আমরা সবাই এটা জানি যে নন ফাইনাইট তিন ভাবে করা যায়। কয়ভাবে করা যায়? তিন ভাবে করা যায়। অর্থাৎ এটা এমন বলা উচিত যে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, এমন না বলে নন ফাইনাইট তিন ভাবে করা যায়। মেইন ভার্ব বাদে অন্য ভার্বটি আমি টু প্লাস ভার্ব বসাবো, নাকি আইএনজি বসাবো, নাকি পাস্ট পার্টিসিপল বসাবো, এই নিয়মটি আমাদের ভালো করে শিখতে হবে। রাইটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এসে লিখি, প্যারাগ্রাফ লিখি বা কোনো রিপোর্ট লিখি, সেক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই। আর সবচেয়ে বেশি কনফিউশন হতো আমরা যখন এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতাম, সেক্ষেত্রে আমরা কোথায় আইএনজি বসাবো, কোথায় টু প্লাস ভার্ব বসাবো, সেক্ষেত্রে আমাদের নন ফাইনাইট ধারণা, নন ফাইনাইট ভার্বের ধারণা স্পষ্ট না থাকার কারণে আমাদের সমস্যা হতো। আমরা বলবো নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, যথা জিরান্ড, দুই হচ্ছে পার্টিসিপল, আর তিন হচ্ছে ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। আমাদের ভালো করে জানতে হবে যে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। জিরান্ডের কোনো ক্যাটাগরি নাই, কিন্তু পার্টিসিপল তিন প্রকার, যথা প্রেজেন্ট পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল আমরা প্রথমে এটা নিয়ে কথা বলেছিলাম। দুই হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং তিন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এগুলো হচ্ছে পার্টিসিপলের ক্যাটাগরি। পারফেক্ট পার্টিসিপল এগুলো হচ্ছে পার্টিসিপলের ক্যাটাগরি। আর আমরা সবাই জানি টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। এই কথাটি অসম্পূর্ণ। প্রকৃতপক্ষে ইনফিনিটিভ তিন প্রকার, একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, দুই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এবং তিন নম্বর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। আমরা একে একে এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব তিন ভাবে করা যায়। প্রথমত জিরান্ড, দ্বিতীয়ত পার্টিসিপল, তৃতীয়ত ইনফিনিটিভ। এগুলোর আবার পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে আমরা টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলি, এটা একটা অসম্পূর্ণ কথা। প্রকৃতপক্ষে ইনফিনিটিভ তিন প্রকার, সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভ। এক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যেন জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল সম্পর্কে আমাদের ধারণা অস্পষ্ট না থাকে, যে পার্টিসিপল ইনফিনিটিভ ধারণা অস্পষ্ট না থাকে। প্রথমে আসেন জিরান্ড। কথাটি আমরা সবাই আগে থেকে জানি। অনেকেই আইএনজি যুক্ত করা দেখলে জিরান্ড মনে করে। এটা আমাদের একটা ভুল। আমাদের মনে রাখতে হবে যে জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন নাউনের কাজ করে, অর্থাৎ মনে রাখতে হবে ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন নাউনের কাজ করে। আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, আইএনজি হয়ে অন্যান্য কাজ করতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন শুধুমাত্র নাউনের কাজ করবে, তখন তার নাম হবে জিরান্ড। আর নাউনের কাজ করা মানে কি? নাউনের কাজ করার অর্থ হচ্ছে নাউন যে সমস্ত জায়গায় বসে, সে সমস্ত জায়গায় জিরান্ড বসে। নাউন কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, এগুলো হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে। এছাড়াও অ্যাডজেক্টিভের পরে বসে, প্রিপজিশনের পরে বসে, আর্টিকেলের পরে বসে এবং বড় অর্থে ডিটারমিনার
এগুলোর পরে বসে। আর এগুলোর পরে বসে ডিটারমিনার আর্টিকেল এ অ্যান্ড দি, ডিটারমিনার আরো অনেক বৃহৎ, এগুলোকে বলা হয় পদস্থিত নির্দেশক। ইচ, এভরি, সাম, মেনি, এছাড়া এ অ্যান্ড দি সব কিছু মিলে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা জ্ঞাপক সব শব্দগুলোকে আমরা ডিটারমিনার বলি। এগুলোর পরে নাউন বসে। অর্থাৎ যদি এ সমস্ত জায়গায় ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে কোনো ভার্ব বসে, নন ফাইনাইট ভার্ব বসে, তখন তার নাম হবে জিরান্ড। যেমন ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা প্রথম এক্সাম্পল লিখেছি ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই বাক্যে ওয়াকিংটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসছে, অর্থাৎ এটি হচ্ছে জিরান্ড। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এক্ষেত্রে ওয়াকিংটা সাবজেক্ট হিসেবে বসছে আর আইএনজি যুক্ত হয়ে সাবজেক্টের কাজ করেছে, অর্থাৎ নাউনের কাজ করেছে, তাই এটা জিরান্ড। বলা হলো আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং। এই বাক্যে সুইমিং হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এটি ডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসছে, তাই এটি জিরান্ড। বলা হলো হি ইজ ফন্ড অফ, হি ইজ ফন্ড অফ গ্যাম্বলিং, সে জুয়া খেলতে পছন্দ করে। এখানে অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে নাউনের কাজ করেছে, তাই এটি জিরান্ড। অর্থাৎ জিরান্ড সবসময় নাউনের কাজ করে। শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি হলে হবে না, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে শুধুমাত্র তখন তার নাম হবে জিরান্ড। আর নাউনের পজিশনগুলোতে এই জিরান্ড বসে থাকে, নাউনের পজিশনগুলোতে জিরান্ড বসে থাকে। আমার মনে হয় আপনাদের সবার এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন নাউনের কাজ করে তখন তার নাম হয় জিরান্ড। সে নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে, সেই বাক্যে আরেকটি মেইন ভার্ব থাকে, সেই বাক্যে আরেকটি মেইন ভার্ব থাকে, সেই ভার্বটি হয় ফাইনাইট ভার্ব, আর এই আইএনজি যুক্ত অংশটি হয় নন ফাইনাইট ভার্ব। আমরা দ্বিতীয় অংশে আসব, সেটি হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলটি জিরান্ডের সাথে আমাদের কনফিউশন তৈরি করে। আমাদের এই জায়গাটা ভালো করে দেখতে হবে যে পার্টিসিপল কিভাবে হয়। আমি আগেই বলেছি যে জিরান্ড সবসময় নাউনের কাজ করে, আর জিরান্ড যেহেতু নাউনের কাজ করে, পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। অর্থাৎ এখানে আমরা বেসিক পার্থক্যটা পেয়ে যাই যে জিরান্ড ইকুয়াল টু নাউন, অর্থাৎ জিরান্ড সবসময় নাউনের কাজ করে, আর পার্টিসিপল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে পার্টিসিপল আবার তিনটা ক্যাটাগরি আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা সেক্ষেত্রে পরে যাব। আমরা আগে পার্টিসিপল বোঝানোর চেষ্টা করব যে পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। এর মধ্যে প্রথমটা আসবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা আমাদের ভালো করে শিখতে হবে যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কি। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে, যখন অ্যাডজেক্টিভের কাজ করে। আমাদের এক্ষেত্রে ভুলটা হয়ে যায় যে প্রেজেন্ট পার্টিসিপলও আইএনজি আছে, জিরান্ডও আইএনজি আছে, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। জিরান্ড ইকুয়াল টু নাউন আর পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়াল টু আইএনজি একই, কিন্তু কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। আর অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করে। আর এ কারণে এই আইএনজি যুক্ত এই পার্টিসিপলটির পরে স্বাভাবিকভাবে নাউন থাকে। যেমন আমরা লিখলাম যে যে আই ওয়াচ ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ অন টেলিভিশন। এক্ষেত্রে
এই ব্রেকিংটা পরে নিউজ আছে, এটা হচ্ছে নাউনের কাজ করেছে, অর্থাৎ এই ব্রেকিংটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করেছে। আর এ কারণে এই ব্রেকিংটার পরে নাউন আছে, তাই এই ব্রেকিংটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বলা হলো ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এক্ষেত্রে স্টোরিটা নাউন আর ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। এখানে ব্রেকিংটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, এখানে ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। বলা হলো এ রোলিং স্টোন, এ রোলিং স্টোন gathers no moss. A rolling stone gathers no moss. এক্ষেত্রে স্টোনটি নাউন আর রোলিংটি অ্যাডজেক্টিভের কাজ করেছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার নাম হয় প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ জিরান আইএনজি থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি থাকবে, কিন্তু জিরান কাজ করবে নাউনের, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের। আর আমরা কিভাবে চিনব অ্যাডজেক্টিভের কাজ করেছে? কারণ যখন এটি অ্যাডজেক্টিভ হয় এর পরে সবসময় নাউন থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রগুলোতে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে। এই কারণে বলে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আর জিরানের ক্ষেত্রগুলোতে এরকম ওয়ার্ড থাকবে না, পরে নাউন থাকবে না। জিরান ডাইরেক্ট সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পরে আর্টিকেলের পরে ডাইরেক্ট বসবে, আর সেখান থেকে আমরা বুঝে ফেলবো এটি হচ্ছে জিরান, এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যদিও দুটোই অ্যাডজেক্টিভের কাজ করে। পরবর্তী অংশে আমরা আসবো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে ভার্বের পিপি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্বের পিপি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন নাম হয় পাস্ট পার্টিসিপল। ভার্বের পিপি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার নাম হয় পাস্ট পার্টিসিপল। যেমন যেমন she is an educated woman, it is a broken glass. She is an educated woman, it is a broken glass, it is a broken glass। এই ক্ষেত্রগুলোতে এখানে আমরা দেখব এই যে এডুকেট, এডুকেট, এডুকেটেড, এডুকেটেড, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে, এদের পরে নাউন থাকে। ব্রেক, ব্রোক, ব্রোকেন এটি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে, অর্থাৎ ভার্বের এদের পরে নাউন আছে। ভার্বের পিপি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এদের নাম হয় পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এরা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল ও অ্যাডজেক্টিভের কাজ করে, পাস্ট পার্টিসিপল ও অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে আমরা, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, প্রেজেন্ট পার্টিসিপল ও অ্যাডজেক্টিভের কাজ করে, আবার পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমরা কোন ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল বসাবো এবং কোন ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল বসাবো, এই জিনিসটা জানা থাকলে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সমস্যার সমাধান হতো। অথবা যে কোনো রাইটিং এর ক্ষেত্রে আমি ব্রেকিং নিউজ লিখবো না ব্রোকেন নিউজ লিখবো, আমি ইন্টারেস্টিং স্টোরি লিখবো না ইন্টারেস্টেড স্টোরি লিখবো, আমি এডুকেটিং ওম্যান লিখবো না এডুকেটেড ওম্যান লিখবো, এই পার্থক্যটা এই আমাদের খুবই সহজে আমরা জানতে পারতাম। তাহলে আমরা একটু খেয়াল করে দেখব কোথায় প্রেজেন্ট পার্টিসিপল বসে এবং কোথায় পাস্ট পার্টিসিপল বসে। আমাদের মনে রাখতে হবে যে যে কাজটি এখনো চলমান সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পার্টিসিপল, যে কাজটি এখনো চলমান, এখনো চলমান সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পার্টিসিপল।
আর যেটি অলরেডি শেষ হয়ে গিয়েছে, ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে, ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে, সেটি হবে পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যে কাজটি এখনো চলমান সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল, যেটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সেটি হবে পাস্ট পার্টিসিপল। যেমন বলা হলো ব্রেকিং নিউজ আর ব্রোকেন নিউজ। আমাদের খেয়াল করতে হবে আমরা ব্রেকিং নিউজ বলতে কি বুঝি। টেলিভিশন স্ক্রলে ব্রেকিং নিউজ দেয়, ব্রেকিং নিউজ অর্থ আমরা কি বুঝি, অর্থাৎ ঘটনাটি এখনো পরিপূর্ণ হয়নি। দেখা গেল যে কোনো রেল স্টেশনে আগুন লেগেছে, ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে, টেলিভিশনে ব্রেকিং নিউজ দিচ্ছে রেল স্টেশনে আগুন, পথে ফায়ার সার্ভিসের গাড়ি, ওখানেই শেষ না, পরবর্তীতে ডেস্ক রিপোর্ট হবে। অর্থাৎ ব্রেকিং নিউজ মানে চলমান নিউজ, এখনো সম্পন্ন হয়নি। আর ব্রেকিং গ্লাস আর ব্রোকেন গ্লাস, দেখা গেল যে আমি ক্লাস নিতে নিতে ক্লান্ত, এরপর একটা ময়লা গ্লাসে আমাকে এক গ্লাস পানি দেওয়া হয়েছে, আমি আসান মেরে গ্লাসটা ভেঙে ফেললাম। গ্লাসটা ভাঙা সম্পূর্ণ না হলে এর নাম কি ব্রোকেন গ্লাস হবে? অর্থাৎ ইতোমধ্যে কাজটি কমপ্লিট, অর্থাৎ যে কাজগুলো ইতোমধ্যে শেষ হয়েছে, মোটামুটি পড়াশোনা না জানলে শিক্ষিত মহিলা বলে না, অর্থাৎ এডুকেটেড ওমেন, অর্থাৎ মোটামুটি উনি পড়াশোনা জানেন। ব্রোকেন গ্লাস মানে অলরেডি গ্লাসটি ভাঙা হয়েছে। আর যে বিষয়গুলো চলমান, ব্রেকিং নিউজ মানে এখনো চলছে, ইন্টারেস্টিং স্টোরি, যখনই গল্পটা পড়ি তখনই মজা লাগে, মজার শেষ নেই। রোলিং স্টোন মানে নড়াচড়া করলে জং ধরে না, অর্থাৎ প্র্যাকটিস করলে ভুলে যায় না, অর্থাৎ স্টোন ইজ রোলিং মানে এখনো চলমান রয়েছে। এই ক্ষেত্রগুলোতে যেটি চলমান থাকবে শেষ হবে সেটি হবে আইএনজি, আর যেটি অলরেডি শেষ হয়ে গিয়েছে সেটা হবে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাহলে কোথায় আইএনজি যুক্ত করতে হবে আর কোথায় ভার্বের পিপি করতে হবে এটা আমরা অবশ্যই ইতোমধ্যে বুঝে গিয়েছি। অর্থাৎ সম্পন্ন কাজটি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর যদি চলমান কাজ সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অবশ্যই বিষয়গুলো মনোযোগ দিয়ে খেয়াল করব। শুধুমাত্র গ্রামার এমসিকিউ দাগানোর জন্য নয়, আমাদের রিটেন পরীক্ষায় ভালো করতে হবে। যে কোনো প্রকার রিটেন পরীক্ষায় ইংরেজিতে শুদ্ধ বাক্য লেখাটা খুব গুরুত্বপূর্ণ। শুদ্ধ বাক্য না লিখে ইংরেজিতে কখনোই ভালো ফলাফল আশা করা যায় না। তাই আমরা সবাই এই গ্রামারের থেকে জ্ঞান নিয়ে আমরা শুদ্ধ বাক্য লেখার প্রচেষ্টা অব্যাহত রাখব এবং তাতেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে। এ পর্যায়ে আমরা পারফেক্ট পার্টিসিপল বোঝানোর চেষ্টা করব। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট